প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ব্যাখ্যা করতে থাকব মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয়। উৎপাদকের সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয়। এছাড়া আমরা অন্য অন্য পদ্ধতিতেও কিভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করে তাও ব্যাখ্যা করব। প্রথমে আমরা গুণনীয়ক জেনে নেব যে কিভাবে আমরা গুণনীয়ক বের করতে পারি। ফুল হচ্ছে এখানে যে ছয়, তিন, তিন এবং দুই, অর্থাৎ ছয়ের মৌলিক উৎপাদক হচ্ছে, অর্থাৎ মৌলিক গুণনীয়ক হচ্ছে দুই এবং তিন। 12, অর্থাৎ 12 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে দুই, তিন এবং দুই। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা গাছের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে যে ছয়ের মৌলিক উৎপাদকগুলো হচ্ছে তথা মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে দুই এবং তিন। 12 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে দুই, তিন আর হচ্ছে দুই। আবার একইভাবে এখানে 4-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে দুই এবং দুই। 8-এর মৌলিক অর্থাৎ আমরা দেখো 8-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে দুই, দুই এবং দুই। তাহলে আমরা কিন্তু 12-র মৌলিক উৎপাদকগুলো পেয়েছি এবং 8-এর মৌলিক উৎপাদকগুলো পেয়েছি। অর্থাৎ 12-র মৌলিক উৎপাদকগুলো হচ্ছে দুই, তিন আর দুই এবং 8-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে দুই, দুই, দুই। তাহলে 96-এর মৌলিক উৎপাদকগুলো হবে কিন্তু দুই, তিন, দুই, 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 কারণ 12 এবং 8 গুণ করলে কিন্তু আমরা 96 পাই কিন্তু। তাহলে আমরা কিন্তু ট্রির মাধ্যমে, একটা গাছের মাধ্যমে কিভাবে মৌলিক উৎপাদক বের করা যায় সেটা আমরা দেখে নিয়েছি কিন্তু। এবার আমরা
4 এবং 8-এর গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় মৌলিক উৎপাদকের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে। উৎপাদকের অপর নাম কিন্তু গুণনীয়ক। মৌলিক গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে। প্রথমে আমরা 4-এর মৌলিক গুণনীয়কগুলো লিখছি। 4-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 2, অর্থাৎ আমরা এই দুইটি মৌলিক সংখ্যা গুণ করলে কিন্তু আমরা 4 পাই। এই জন্য 2 আর 2 হচ্ছে 4-এর মৌলিক গুণনীয়ক। আবার 8-এর, অর্থাৎ আমরা কিন্তু ট্রির মাধ্যমে, গাছের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে এখানে। আবার 8-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে, মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 আর 2। অর্থাৎ 4 এবং 8-এর যে মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করেছি, এর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 আর 2, অর্থাৎ 2 আর 2 হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয়ক। আর এই 4 এবং 8-এর মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলই হচ্ছে প্রদত্ত সংখ্যাদ্বয়ের গসাগু। অর্থাৎ 4 এবং 8-এর গসাগু হচ্ছে 4। গসাগু হচ্ছে 4 কিন্তু। অর্থাৎ আমরা 4-এর মৌলিক উৎপাদকগুলো বের করে নিয়েছি। 4-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2 এবং 2। এই 2 গুণ করলে কিন্তু 4 পাওয়া যায়, এই দুটি মৌলিক গুণনীয়ক গুণ করলে। আবার 8-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2। তাহলে এই 4 এবং 8-এর মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে গুণনীয়কটি 2, এটি কিন্তু 4-এরও মৌলিক গুণনীয়ক এবং 8-এরও মৌলিক গুণনীয়ক। আবার এই যে মৌলিক গুণনীয়কটি 2, এটি 4-এরও মৌলিক গুণনীয়ক এবং 2-এরও মৌলিক গুণনীয়ক। তাহলে এই যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলই হচ্ছে প্রদত্ত সংখ্যাদ্বয়ের গসাগু। তাহলে 4 এবং 8-এর গসাগু হচ্ছে 4। আমরা দুইটা পদ্ধতিতে এখন গসাগু নির্ণয় করব। আমরা আরেকটি উদাহরণ দেখব এখন, যে 6 এবং 12 এর গসাগু 6 এবং 12 এর গসাগু 6 এর গুণনীয়কগুলো হচ্ছে 2, মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 এবং 3। 12 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 3, 6, 12। 6 এবং 12 এই দুটি সংখ্যার একটি সাধারণ গুণনীয়ক হচ্ছে 2। অর্থাৎ 2 দ্বারা কিন্তু
2 হচ্ছে 6-এরও গুণনীয়ক এবং 12-রও গুণনীয়ক। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, আর এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। অর্থাৎ এই যে 2 দেখতে পাচ্ছি আমরা, এই 2 কিন্তু 6-এরও মৌলিক গুণনীয়ক এবং 12-রও মৌলিক গুণনীয়ক। এই গুণনীয়কটি আবার এখানে, অর্থাৎ এই 2 হচ্ছে 6 এবং 12-এর সাধারণ মৌলিক গুণনীয়ক। 2 দ্বারা 6-কে ভাগ করলে হয় 3, 2 দ্বারা 12-কে ভাগ করলে হয় 4, 2 দ্বারা 12-কে ভাগ করলে হয় কিন্তু 6। এবার আমরা আবার দেখতে পাচ্ছি 3 এবং 6-এর একটি সাধারণ গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক হচ্ছে 3। 3 দ্বারা 3-কে ভাগ করলে হয় 1, 6-কে ভাগ করলে হয় 2। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3 যে মৌলিক গুণনীয়কটি, এটি কিন্তু 6-এরও গুণনীয়ক এবং 12-রও গুণনীয়ক। অর্থাৎ 3 হচ্ছে একটা সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 6 এবং 12-এর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3 মৌলিক গুণনীয়ক, এটি আমরা যে এই নিয়মে করতেছি, এখানেও কিন্তু 3 একটা সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা এখন এই যে 2 এবং 3, এই 2 এবং 3, 3-এর এই 2 এবং 3 হচ্ছে 6 এবং 12-এর সাধারণ মৌলিক গুণনীয়ক। অতএব 6 এবং 12-এর গসাগু, 6 এবং 12 এর গসাগু হচ্ছে এই সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। 2 গুণ 3 সমান হচ্ছে 6। অর্থাৎ 6 এবং 12-এর গসাগু হচ্ছে 6। তাহলে আমরা এভাবে দুইটি পদ্ধতি কিন্তু গসাগু নির্ণয় করতে পারি। এভাবে 6 এবং 12-কে আমরা 6 এবং 12-এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো দ্বারা ভাগ করেছি। আবার একইভাবে যে ভাগফল যে পেয়েছি সেই ভাগফলকে আবার ভাগফলের সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা গুণ করেছি। আবার তাহলে আমরা দুইটি পদ্ধতিতে কিন্তু গসাগু নির্ণয় করতে পারি। আমরা আরেকটি পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে পারি, যেমন 4, 6 এবং 12-এর গসাগু। অর্থাৎ আমরা 4-এর গুণনীয়কগুলো বের করব। 4-এর গুণনীয়কগুলো হচ্ছে, এভাবে লিখতে পারি আমরা 1 গুণ 4, 2 গুণ 2, 2 গুণ 2, 6, 6-কে লেখা যায় 1 গুণ 6, 2 গুণ 3, 12-কে লেখা যায় এরকমভাবে। অর্থাৎ 1 আর 12 গুণ করলে কিন্তু 12 পাওয়া যায়। আবার 2 আর 6 গুণ করলে 12 পাওয়া যায়। 3 আর 4 গুণ করলে 12 পাওয়া যায়। অর্থাৎ 4-এর গুণনীয়কগুলো হলো 4-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4। 6-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6। 12-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6, 12। এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে যে 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক। অর্থাৎ 1 গুণনীয়কটি কিন্তু 3টি সংখ্যারই, এবং 2, এই 2 গুণনীয়কটি কিন্তু 3টি সংখ্যারই কিন্তু গুণনীয়ক। অর্থাৎ 1 হচ্ছে 3টি সংখ্যারই গুণনীয়ক, আবার 2 হচ্ছে 3টি সংখ্যারই গুণনীয়ক। এই জন্য এইগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। অর্থাৎ 4, 6 এবং 12 এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে সাধারণ গুণনীয়কগুলো হলো 1, 2। এই সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 4, 6 এবং 12 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে
যে গুণনীয়কটি গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটি হচ্ছে 4, 6 এবং 12 এর গসাগু, অর্থাৎ তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে কিন্তু 2, অতএব 4, 6 এবং 12 এর গসাগু হচ্ছে 2। তাহলে আমরা কিন্তু আরেকটি পদ্ধতিতে গসাগু নির্ণয় করা শিখেছি কিন্তু এই শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা শিখব লসাগু। আমরা 12 এবং 18 এর গসাগু নির্ণয় করব। এর লসাগু নির্ণয়। আমরা প্রথমেই 12 এর মৌলিক উৎপাদকগুলো বের করে নিচ্ছি। 12 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2, 3। 18 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2, 3। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু 12 এর মৌলিক উৎপাদকগুলো লিখে ফেলেছি 2, 2, 3। 18 এর মৌলিক উৎপাদকগুলো লিখে ফেলেছি 2, 3, 3। এবার আমরা এরকম একটি থালা নিচ্ছি। এই থালার মধ্যে আমরা 12 এর মৌলিক উৎপাদকগুলো লিখে ফেলছি, অর্থাৎ 12 এর মৌলিক উৎপাদকগুলো আমরা লিখে ফেলছি। অর্থাৎ আমাদের যে প্রথম সংখ্যা 12 এর যে মৌলিক উৎপাদকগুলো আছে আমরা সেই মৌলিক উৎপাদকগুলো লিখে ফেলছি। এবার আমরা দ্বিতীয় সংখ্যার যে মৌলিক উৎপাদকগুলো একই, যে মৌলিক উৎপাদকগুলো প্রথম সংখ্যার সাথে মিল আছে একই, সেগুলো মিল করি। অর্থাৎ আমরা দ্বিতীয় সংখ্যা 18 এর মৌলিক উৎপাদক 2, যেটি কিন্তু 12 মৌলিক উৎপাদক, এটির সাথে এটি মিল করি। আবার দ্বিতীয় সংখ্যা 18 এর একটি মৌলিক উৎপাদক 3, যেটি কিন্তু 12 মৌলিক উৎপাদক, আমরা কিন্তু একই থালায় সেটি চিহ্নিত করেছি। কিন্তু এছাড়াও কিন্তু বাড়তি একটি মৌলিক উৎপাদক আছে 18 এর, আমরা সেই মৌলিক উৎপাদকটি লিখে ফেলছি। এই যে মৌলিক, অর্থাৎ আমরা 12 এর মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করেছি, সেগুলো কিন্তু আমরা এই থালায় নিয়ে ফেলেছি। আবার 18 এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে যেগুলো 12 এর মৌলিক উৎপাদকগুলোর সাথে মিল রয়েছে, একই রয়েছে, সেগুলো আমরা কিন্তু মিল করেছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে 18 এর বাড়তি একটি মৌলিক উৎপাদক রয়েছে, সেটি আমরা থালায় নিয়ে ফেলেছি। তাহলে এখন আমাদের থালাতে মোট কতগুলো মৌলিক উৎপাদক আছে, সেই মৌলিক উৎপাদকগুলোর গুণফলই হচ্ছে 12 এবং 18 এর লসাগু। অর্থাৎ 12 এবং 18 এর লসাগু হচ্ছে সমান সমান হচ্ছে এই যে থালার মধ্যে যতগুলো মৌলিক উৎপাদক আছে সেগুলোর গুণফল 2 গুণ 2 গুণ 3 গুণ 3। অর্থাৎ 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। অর্থাৎ 12 এবং 18 এর লসাগু হচ্ছে 36। কিন্তু এভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারি। আমরা আরেকটি পদ্ধতিতে, অপর পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। অপর পদ্ধতিতে আমরা এই 12 এবং 18 লসাগু নির্ণয় করব। 12 এবং 18, আমরা আরেকটি সংখ্যা নিচ্ছি 36। 12, 18 এবং 36 আমরা সংখ্যাগুলো নিব। সংখ্যাগুলো নিয়ে সংখ্যাগুলোর মাঝে কমা চিহ্ন ব্যবহার করব এবং একটি রেখা নিব, এভাবে একটা রেখা নিব। এবার আমরা এই তিনটি সংখ্যার কমপক্ষে যেন দুইটি সংখ্যা বিভাজ্য এমন একটি ভাজক দ্বারা ভাগ করতে হবে। দুইটি সংখ্যা বিভাজ্য এমন একটি ভাজক দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এখানে তিনটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যা জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। অর্থাৎ 2 হচ্ছে তিনটি সংখ্যারই কিন্তু ভাজক। 2 দ্বারা 12কে ভাগ করলে হয় 6, ভাগফল লিখবে এরকমভাবে। 2 দ্বারা 18কে ভাগ করলে হয় 9, 2 দ্বারা 36কে ভাগ করলে হয় 18, মাঝে কমা চিহ্ন ব্যবহার করব। এবার এই যে আমাদের যে নতুন
আমরা যে নতুন যে আবার যে ভাগফলগুলো পেয়েছি সেখানে কমপক্ষের জন্য একইভাবে কমপক্ষের জন্য দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন একটি ভাজক দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এই তিনটি সংখ্যার মধ্যে দুটি আছে জোড় সংখ্যা, তাহলে আমরা তাহলে অবশ্যই আমাদের কিন্তু সেটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো আমরা। সেটি কত, অর্থাৎ এই মৌলিক গুণনীয়ক হবে, অর্থাৎ এই তিনটি সংখ্যার মধ্যে যেন দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করব, সেটি হচ্ছে 2। 2 দ্বারা 6কে ভাগফল হয় 3। 9 2 দ্বারা কিন্তু 9 বিভাজ্য না, এটা বসে যাবে কিন্তু। এরকমভাবে 2 দ্বারা 18কে ভাগ করলে হয় 9। এখন কিন্তু এখানে এখন যে আমাদের যে নতুন আমরা যে ভাগফল পেয়েছি সেই ভাগফলের মধ্যে যে তিনটি ভাগফল তার মধ্যে কমপক্ষে যেন দুইটিকে ভাগ করা যায় এমন একটি ভাজক দ্বারা ভাগ করতে হবে। আর সেটি হচ্ছে সেই মৌলিক অর্থাৎ এই তিনটি সংখ্যার সাধারণ মৌলিক কমপক্ষে দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 3। 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 1। 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3। 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3। আমরা এখন ওই যে কমপক্ষে যেন নতুন যে আমরা ভাগফল পেয়েছি সেখানে আমরা যে কমপক্ষের জন্য দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করব। তাহলে এখানে দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক মৌলিক গুণনীয়ক হচ্ছে 3। 3 দ্বারা তো 1 বিভাজ্য না, নেমে যাবে। 3 দ্বারা 3 বিভাজ্য 1। 3 দ্বারা 3 বিভাজ্য 1। এখন আমাদের এই সর্বশেষ ভাগফলে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো অবশ্যই কিন্তু সহমৌলিক হতে হবে, কিন্তু অবশ্যই সহমৌলিক, অর্থাৎ এখানে যে কোনো দুইটি সংখ্যার গসাগু কিন্তু 1 হতে হবে, তখনই আমরা সংখ্যা দ্বয়কে বলবো কি পরস্পর সহমৌলিক হতে হবে। যতক্ষণ সহমৌলিক না হবে ততক্ষণ আমরা এভাবে কিন্তু ভাগ করতে থাকবো। তাহলে অতএব আমরা এখন লসাগু নির্ণয় করব। 12 18 এবং 36 এর লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর লসাগু, অর্থাৎ এখানে যে আমরা যে ভাজকগুলো পেয়েছি সেই ভাজকগুলো, অর্থাৎ এই যে গুণনীয়কগুলো 2 এগুলো গুণ করব। 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এছাড়া আমাদের যে এই যে অর্থাৎ আমাদের সর্বশেষে যে সংখ্যাগুলো যে ভাগফলগুলো রয়েছে সেগুলো তো পরস্পর সহমৌলিক, সেগুলো গুণ করব। তাহলে এখানে 1 ছাড়া তো অন্য কোনো আর সংখ্যা নেই, এই জন্য 1 গুণ করলেও তো 1 দ্বারা আমরা যে সংখ্যাকে গুণ করি তার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা গুণ করবো এখন 2 গুণ 2 2 গুণে 4। 4 গুণ 3 3 4 12। 3 গুণ 12 36। অর্থাৎ আমরা 12 18 এবং 36-এর লসাগু পেয়েছি 36। এবার আমরা আরেকটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। এবার আমরা 2 4 এবং 8-এর লসাগু নির্ণয় করব অপর একটা পদ্ধতিতে। লসাগু 2 এর গুণিতকগুলো আমরা 2 এর গুণিতকগুলো লিখে ফেলবো। 2 এর গুণিতকগুলো যথাক্রমে হচ্ছে 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 ... 4 এর গুণিতকগুলো, অর্থাৎ 4 দ্বারা যে সকল সংখ্যা বিভাজ্য 4 এর গুণিতকগুলো যথাক্রমে 4 4 8 12 16 20 24 28 32 ... 8 এর গুণিতকগুলো হলো 8 এর গুণিতকগুলো যথাক্রমে 8 16 24
32 ডট ডট ডট। এবার আমরা সাধারণ গুণিতকগুলো অর্থাৎ 2, 4 এবং 8 সাধারণ গুণিতকগুলো চিহ্নিত করব। সাধারণ গুণিতকগুলো হচ্ছে 8। 8 একটি সাধারণ গুণিতক, অর্থাৎ এই 8 গুণিতকটি কিন্তু 2-এরও গুণিতক, 4-এরও গুণিতক এবং 8-এরও গুণিতক। আরেকটি সাধারণ গুণিতক হচ্ছে 16। 16, অর্থাৎ এই 16 গুণিতকটি কিন্তু 2-এরও, 4-এরও গুণিতক এবং 8-এরও গুণিতক। 8-এরও গুণিতক। আরেকটি সাধারণ গুণিতক হচ্ছে 24। আরেকটি সাধারণ গুণিতক হচ্ছে 24। তাহলে আমরা এখন যেগুলো সাধারণ গুণিতক পেয়েছি সেগুলো আমরা লিখে ফেলি। অতএব 2, 4 এবং 8-এর সাধারণ গুণিতকগুলো যথাক্রমে হচ্ছে 8, 16, 32। এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতকই হচ্ছে এই 2, 4 এবং 8-এর লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 8। আমরা অনেকগুলো 2, 4 এবং 8-এর সাধারণ গুণিতক বের করছি, তার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 8। এই জন্য 2, 4 এবং 8-এর লসাগু হচ্ছে 8। অতএব 2, 4 এবং 8-এর লসাগু হচ্ছে 8। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো। আমরা এখন অপর একটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। যেমন আমরা লিখতে পারি 2 লিখতে পারি 2 গুণ 1, 4-কে আমরা লিখতে পারি 2 গুণ 2, 8-কে আমরা লিখতে পারি এরকম ভাবে 2 গুণ 2। অর্থাৎ এখানে আমরা 2-কে মৌলিক সংখ্যা অর্থাৎ 2-এর মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে 2, 4 এবং 8-এর মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে 2, 4 এবং 8-এর মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে দুই আছে সর্বোচ্চ 3 বার। অতএব 2, 4 এবং 8-এর লসাগু হচ্ছে, যেহেতু 2 আছে সর্বোচ্চ 3 বার, 2 গুণ 2 সমান 8। অর্থাৎ 2, 4 এবং 8-এর লসাগু হচ্ছে 8। শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা কি করতে পারি, অর্থাৎ লসাগু নির্ণয় করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গসাগু একটু ডিটেলস শিখব, বিস্তারিতভাবে আরো জানবো গসাগু সম্পর্কে। গসাগু যে যদি a1, a2, a3 ডট 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 a কে প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এবং ডি এবং অপর একটি সংখ্যা অপর একটি পূর্ণ সংখ্যা হলো ডি,
1 নম্বর A1 A2 A3 ডট 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 AK প্রত্যেকেই D দ্বারা বিভাজ্য, প্রত্যেকেই D দ্বারা বিভাজ্য, প্রত্যেকেই D দ্বারা বিভাজ্য। অপর একটি সংখ্যা C, অপর একটি সংখ্যা C যা দ্বারা A1 A2 A3 ডট 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 AK বিভাজ্য এবং কিন্তু C হলো D এর ভাজক, শিক্ষার্থীবৃন্দ, তখন D কে বলা হয় প্রদত্ত সংখ্যাগুলোর ডায়াগ্রামের উপর লিখছি। তখন D কে বলা হয় প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু বলা হয়, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ যে A1 A2 A3 ডট 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 একে প্রত্যেকেই D দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই প্রত্যেককে যদি আমরা D দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু শূন্য হয়। অপর একটি সংখ্যা C যা দ্বারা A1 A2 A3 ডট 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 একে বিভাজ্য, কিন্তু C হলো D এর ভাজক, অর্থাৎ C হলো D এর ভাজক, অর্থাৎ এই D সংখ্যাটি কিন্তু C দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কিন্তু অর্থাৎ D এর আমরা দেখতে পাচ্ছি যে C দ্বারা সংখ্যাগুলো বিভাজ্য, A1 A2 A3 ডট ডট একে বিভাজ্য, বা D দ্বারাও কিন্তু বিভাজ্য। কিন্তু এর মধ্যে অর্থাৎ তাহলে C হচ্ছে কিন্তু C এবং D প্রত্যেকই হচ্ছে A1 A2 A3 AK এর গুণনীয়ক। তবে এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি D, যেহেতু C হলো D এর ভাজক, অর্থাৎ D হচ্ছে কিন্তু বড় কার চেয়ে C এর চেয়ে, অর্থাৎ এই জন্য D কে বলা হয় কিন্তু এই প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু। আমরা একটু উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবো। আমরা পূর্ণ সংখ্যা কি আমরা জানি, কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে, আমরা একটু পূর্ণ সংখ্যা দেখে নিচ্ছি। ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট 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 এই সংখ্যাগুলো হচ্ছে, অর্থাৎ 4 5 6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা আর 0 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ অখণ্ড সংখ্যা কি মানে যাদের হরে আছে কিন্তু অন আছে তাদেরকে আমরা বলবো, শুধু অন আছে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। অর্থাৎ যদি এরকম থাকে 1/5, এদের এই সংখ্যাটির হরে কিন্তু 5 আছে, কিন্তু অর্থাৎ এখানে কিন্তু 5 আছে, এই জন্য এই 1/5 এই সংখ্যাটিকে কিন্তু আমরা এই সংখ্যাটিকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারবো না। এটা ধনাত্মক সংখ্যা কিন্তু ধনাত্মক অখণ্ড সংখ্যা নয়, এই জন্য এটি কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটি পূর্ণ সংখ্যা নয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার -2 আর 4 এর গসাগু নির্ণয় করবো। আচ্ছা, আজ এই পর্যন্ত। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।